ছায়েছো বটের মূলে নদীর কূলে কূলে কি শোভা কি ছায়া কি মায়া গো কি আঁচল কি ছায়েছো বটের মূলে নদীর কূলে মাতুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরিহার হায় রে মাতুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মাতুর বাদল খানি মলিন হলে আমি নয়ন ও মায়া আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই? অবশ্যই ভালো থাকবে তোমরা, কারণ তোমরা খুব সচেতন। এই করোনার সময়ে তোমরা সবাই সচেতন হয়ে বাসায় আছো, এজন্য তোমরা অবশ্যই ভালো থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। এবং বাংলা দ্বিতীয় পত্রের কোন বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা? সেটি হচ্ছে ব্যাকরণ ও নির্মিতি অংশের বানান। বানান কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে চলো বানান বিষয়ে আলোচনার পূর্বে আমরা একটু দেখে নিই শিখনফল কি আছে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বানান কি তা বলতে পারবে, বানানের ধারণা আলোচনা করতে পারবে, বানানের নিয়ম ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার তাহলে চলো আমরা একটু দেখে নিই বানান কি বা বানান কাকে বলে। মানে হচ্ছে বানান সম্পর্কে আমরা একটু ধারণা নিই। বানান হচ্ছে বর্ণন করা বা বর্ণনা করা। মানে কোনো একটি শব্দ আছে, সেই শব্দটিকে তুমি ভেঙে ভেঙে সুন্দর করে বর্ণনা করছো, সেটি হচ্ছে বানান। অন্যভাবে বলা যায় যে বানান মানে হচ্ছে বুঝিয়ে লেখা। লিখিত ভাষায় স্বরবর্ণের পর স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণের পর ব্যঞ্জন বর্ণ কিংবা স্বরবর্ণের পর ব্যঞ্জন বর্ণ অথবা ব্যঞ্জন বর্ণের পরে স্বরবর্ণ যোগ করাকে বলা হয় হচ্ছে বানান। মানে আমরা যখন বানান করি কোনো কিছু, তখন কি করি? শব্দকে কিন্তু ভেঙে ভেঙে উচ্চারণ করি। তো যখন আমাদের শব্দ সামনে আসে তাহলে কিন্তু অনেকগুলো বর্ণ আসে, তাই না? স্বরবর্ণ স্বরবর্ণ হতে পারে, ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ হতে পারে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ হতে পারে কিংবা ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ হতে পারে। একটু উদাহরণের সাহায্যে আমরা দেখে নিই চলো। দেখো এখানে আছে আম। আম স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দুটোর সমন্বয়ে তৈরি বা গঠিত। কিভাবে দেখো? স্বরয়া এবং ম। তাহলে স্বরয়া হচ্ছে স্বরবর্ণ এবং ম হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে দেখো এখানে আমরা কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছি যে স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়ে একটি শব্দ তৈরি হয়েছে। আমরা যখন ভেঙে ভেঙে উচ্চারণ করছি তখন কিন্তু আমরা এটি খুব সহজেই দেখতে পাচ্ছি।
আরেকটি দেখো মা। এখানে যখন আমরা মা উচ্চারণ করি তখন দেখো ম যোগ আ, সরায়া, এবং ম হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ। তাহলে সরায়া কি সেটি আমরা খুব ভালো করে জানি, সেটি হচ্ছে স্বরবর্ণ। তাহলে এখানে ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণের সমন্বয়ে এই শব্দটি গঠিত হয়েছে মা, তাই না? দেখো এখানে লেখা আছে ম হচ্ছে ব্যঞ্জন বর্ণ এবং সরায়া হচ্ছে স্বরবর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কিন্তু এই বিষয়গুলো জানো, তারপরেও আরো ভালোভাবে জানার জন্য আমরা একটু বিস্তারিতভাবে এই জিনিসগুলো আলোচনা করছি। তোমাদের সামনে বই আছে তো? আমি জানি তোমরা বই খাতা নিয়েই বসেছো। যে কোনো বিষয় তোমাদের কাছে যদি কঠিন মনে হয় সাথে সাথে সেটি লিখে রাখবে। এরপরে চলো আমরা একটু দেখি যে ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ, চারটি দিয়ে একটি শব্দ এখানে আছে। তোমার আচরণে আমি খুব কষ্ট পেয়েছি। এখানে দেখো এই যে কষ্ট শব্দটি, এই কষ্ট শব্দটির বানান চলো একটু দেখে নিই আমরা। কষ্ট শব্দটিকে ভাঙলে আমরা কি কি পাই দেখো, ক যোগ স্বরেয় যোগ মূর্ধন্যস্য যোগ ট। এখানে ক কি বলো? ঠিক বলেছ, ক হচ্ছে ব্যঞ্জন বর্ণ, স্বরেয় স্বরবর্ণ, মূর্ধন্যস্য ব্যঞ্জন বর্ণ, ট ব্যঞ্জন বর্ণ। তাহলে এখানে ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ এর সমন্বয়ে কষ্ট শব্দটি তৈরি হয়েছে বা গঠিত হয়েছে। আমরা যখন কোনো শব্দ ভাঙব তখন আমরা কিন্তু খুব সহজেই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলোকে আলাদা করতে পারি। তোমরা অভিধান যে অধ্যায়টি পড়েছ সেখানে কিন্তু বানান বিষয়ে অনেক তথ্য আছে। কোন শব্দটি কোথা থেকে এসেছে, কিভাবে উচ্চারিত হচ্ছে, তোমরা সেগুলো পড়েছ। চলো তাহলে এরপরে আমাদের কি আছে দেখি। আমাদের যা মনে রাখতে হবে, মানে এই বানান সম্পর্কে যখন আমরা পড়তে যাব বা জানতে যাব বা বুঝতে যাব, এক্ষেত্রে আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে খুব ভালোভাবে। বানান শিখতে বা লিখতে গেলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে পরিপূর্ণভাবে ধ্বনি অনুযায়ী বানান লেখার নিয়ম বিশ্বের কোনো ভাষায় নেই। ধ্বনিতত্ত্ব অংশে আমরা দেখেছি যে আমাদের ভাষায় সব বর্ণ সব ধ্বনির প্রতিনিধিত্ব করে না, কিন্তু সব বর্ণই আমাদের লিখন পদ্ধতির আশ্রয়। মানে হচ্ছে আমরা যখন লিখি আমাদের কিন্তু সবগুলো বর্ণরই ব্যবহার হয়ে থাকে। আমাদের জানতে হবে কোথায় দীর্ঘস্বর মানে দীর্ঘই, দীর্ঘ, চন্দ্রবিন্দু, কোথায় দন্তন্য, কোথায় মূর্ধন্য, কোথায় তালব্যস্য, দন্তস্য, মূর্ধন্যস্য, কোথায় অনুস্বার, কোথায় বিসর্গ, কোথায় চন্দ্রবিন্দু, তারপরে যে যুক্ত বর্ণগুলো আছে সেই যুক্ত বর্ণগুলো কোথায় ব্যবহৃত হয়, কোথায় বসে, সেগুলি আমাদের কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। এসবের ব্যবহার যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের বানান ভুল হবে। তাহলে বানান ঠিকভাবে লেখার জন্য আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল না রাখি তাহলে কিন্তু আমরা ভুল বানান দিয়েই শব্দ, বাক্য সব কিছু তৈরি করব। সেটি নিশ্চয়ই আমাদের জন্য ভালো নয়, তাই না? আমি জানি তোমরা খুব সুন্দরভাবে এই বিষয়গুলো পড়ে নেবে এবং পরবর্তীতে তোমরা যখন বানান চর্চা করবে তখন অবশ্যই তোমাদের বানান সঠিক হবে। আমরা একটু চলো দেখে নিই যে বানানের এই যে ধারণাটা, এই ধারণাটা কোথা থেকে এসছে। এমন এক সময় ছিল যখন বাংলা বানানের নিয়মের প্রতি কারো আগ্রহ ছিল না। এই অবস্থায় ব্যক্তি নিজের মতো করে বানান ব্যবহার করত। ফলে কি হয়েছে যে এক ধরনের বিশৃঙ্খলা দেখা দেয় বানানের ক্ষেত্রে। শুরু হয় বাংলা বানানে শৃঙ্খলা আনার চেষ্টা। বাংলা ভাষার উৎস থেকে শব্দ এসেছে, যেমন সংস্কৃত, আরবি, ফার্সি, ইংরেজি ইত্যাদি রয়েছে। বাংলা ভাষায় আগত শব্দগুলো এসব শব্দের মূল উচ্চারণ এবং বাংলা ভাষার ধ্বনি ব্যবস্থা অনুসারে
সেগুলো লেখার প্রেরণা থেকেই উদ্ভাবিত হয় বাংলা বানানের নিয়ম। এক্ষেত্রে প্রথম প্রচেষ্টা গ্রহণ করে কলিকাতা বিশ্ববিদ্যালয়। এখন তোমাদের মনে নিশ্চয়ই একটি প্রশ্ন জাগছে যে আমরা তো কলকাতা বলি, তাহলে এখানে কলিকাতা কেন লেখা? এটি আসলে যখন এই বাংলা বানান নিয়ে কাজ করছিল তখন কলিকাতা বিশ্ববিদ্যালয় বলা হতো, পরবর্তীতে সেটি পরিবর্তিত হয়ে কলকাতা এই শব্দটি ব্যবহার করা হয় এবং সেজন্য এখন বলা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়। 1936 সালে প্রকাশিত হয় বাংলা শব্দের বানানের নিয়ম। তাহলে কত সালে প্রকাশিত হয়? 1936 সালে। এবং আগে কিন্তু বাংলা বানানের নিয়মের কোনো বালাই ছিল না, তাই না? এবং সেটি কারা গ্রহণ করে? সেটি হচ্ছে সর্বপ্রথম কলিকাতা বিশ্ববিদ্যালয় উদ্যোগ গ্রহণ করে। পরবর্তীকালে বাংলা বানানকে শৃঙ্খলাবদ্ধ করতে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় উদ্যোগী হয়েছে। আমাদের দেশে বাংলাদেশ টেক্সট বুক বোর্ড, বাংলা একাডেমি বানান রীতি তৈরি করেছে। টেক্সট বুক বোর্ড মানে হচ্ছে এনসিটিবি। এই টেক্সট বুক বোর্ড এবং বাংলা একাডেমির যে বানান রীতি, সেই বানান রীতি এক হয়েছে। বাংলা একাডেমির যে বানান রীতি, সেই বানান রীতিকে কিন্তু এখন সর্বত্র মানা হচ্ছে। মানে হচ্ছে যে যখনই কোনো বানান দেখার প্রয়োজন হয় তখনই সবাই কোথা থেকে দেখে? বাংলা একাডেমির যে বানানের বই আছে সে বই থেকে দেখে। সেজন্য বলা হয় যে এখন বাংলা একাডেমির যে বানান রীতি সেটি সর্বত্র মানে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একটু দেখি বানানের কি কি নিয়ম তোমাদের বইয়ে দেয়া আছে, সে সম্পর্কে আমরা একটু আলোচনা করি। বিদেশি শব্দের বানানে সবসময় রস্বই বা রস্বইকার হয়, যেমন জাফরানি, মিশনারি, ফিরিস্তি, উর্দি, বনেদি ইত্যাদি। দেখো এখানে কি আছে? বাংলা শব্দের বানানে সবসময় রস্বই বা রস্বইকার হয়, যেমন ডুলি, হাড়ি, বাঁশি, চাঙারি প্রভৃতি। বাংলা শব্দ মানে যেগুলো হচ্ছে আমাদের একদম আদি বাংলা শব্দ, খাঁটি বাংলা শব্দ, সেই শব্দগুলোর বানানে সবসময়ই রস্বইকার হয়। উদাহরণ পড়ার সময় ওই যে আগে বলেছি যে মনে রাখার জন্য বারবার চর্চা করবে, তাহলেই মনে থাকবে। এরপরে চলো দেখি পরের নিয়মটি কি আছে। ভাষা ও জাতিবাচক শব্দের শেষে রস্বইকার হয়, যেমন বাঙালি, ইংরেজি, ইরানি, পুঞ্জাবি। এখানে পুঞ্জাবি আছে, পাশে আবার দেখো পাঞ্জাবি আছে। আগে পুঞ্জাবি বলতো, কিন্তু এখন সেটিকে পাঞ্জাবি বলা হয়। ইরাকি, পাকিস্তানি, জাপানি প্রভৃতি। চলো দেখি এর পরের নিয়মটি কি আছে। ইংরেজি শব্দে এর উচ্চারণ যেখানে এ, সেখানে কিন্তু এই হবে। এস এর উচ্চারণ যেখানে দন্তমূলীয় স, সেখানে এস এর জন্য দন্তস্বই হবে স, এবং যেখানে তালব্যস্য সেখানে তালব্যস্যের জন্য এস এইচ এবং এস টি এর জন্য দন্তস্ব ট যুক্তবর্ণ যেটি, সেটি হবে। তাহলে চলো দেখি উদাহরণ কি আছে। অ্যাডভোকেট, দেখো এখানে কিন্তু এ যেটা অ্যাডভোকেট। অ্যাটর্নি, বাস, সুগার, আর্টিস্ট, স্টেশন, স্টোভ প্রভৃতি। সেই একই কথা আবার বলবো, অনেকগুলো শব্দ আছে, শব্দগুলো বারবার পড়ো, বারবার পড়ে তারপরে খাতায় লিখে রাখো, দেখবে তোমাদের খুব ভালো মনে থাকবে। তাহলে চলো দেখি এর পরে কি আছে। কি বলছে দেখো, সংস্কৃত বা তৎসম শব্দ যেটি, এর পরে হচ্ছে কি হয়? মূর্ধন্য হয়, যেমন চরণ, কারণ, রণ, মরণ, অনুসরণ প্রভৃতি। আগে তো আমরা পড়েছি যে সংস্কৃত এবং তৎসম শব্দ। এবার আমরা দেখি বাংলা শব্দে বয়শূন্য র যেটি, এরপরে কি বসে? এরপরে হচ্ছে দন্তন্য হয়। তাহলে বাংলা শব্দে কি হয়? বয়শূন্য র এর পরে দন্তন্য হয়। উদাহরণ দেখো, ধরন। আমরা খুব ভালোভাবে মনে রাখবো যে সংস্কৃত শব্দ বা তৎসম শব্দে মূর্ধন্য বসে বয়শূন্য র এর পরে, আর দেশি শব্দ যেটি বাংলা শব্দ, সেই বাংলা শব্দের ক্ষেত্রে কি বসে? দন্তন্য। তাহলে মূর্ধন্য এবং দন্তন্য কোথায় বসে সেটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমরা অনেক সময় কি করি? দন্তন্য এবং মূর্ধন্যকে এক করে ফেলি, সেটি কিন্তু করা যাবে না।
আমাদেরকে সে ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে। সেজন্য মনে রাখতে হবে যে কোনটির পরে কোনটি বসে। তাহলে সংস্কৃতর পরে কি বসে? যখন বয়শূন্য র থাকে তারপরে মূর্ধন্য, আর যখন বাংলা শব্দ বয়শূন্য র তখন হচ্ছে এরপরে দন্ত ন বসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের বইয়ের বাংলা বানানের কিছু নিয়ম দেখলাম। এবার চলো তাহলে আমরা দেখি এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম, তোমরা কিছু প্রশ্নের উত্তর দিতে পারো কিনা। আমি জানি তোমরা পারবে, তারপরেও আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি। বলো তো, বানান বলতে কি বোঝায়? ঠিক বলেছ, বানান বলতে বোঝায় বর্ণন করা বা বর্ণনা করা। এর পরের প্রশ্ন দেখো, পরিপূর্ণভাবে ধ্বনি অনুযায়ী কোন নিয়ম বিশ্বের কোনো ভাষায় নেই? কি বলো তো, কোনটি হবে? কি বলতে পারছো? ঠিক বলেছ, সেটি হচ্ছে বানান লেখার নিয়ম। সেটি বিশ্বের কোনো ভাষায় নেই। কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বানানের উপর প্রকাশিত গ্রন্থের নাম কি? কি বলতে পারছো? না পারলেও সমস্যা নেই, চলো তোমাদেরকে বলে দিচ্ছি। উত্তর হবে বাংলা শব্দের বানানের নিয়ম। যদি মনে না থাকে তাহলে একটু খাতায় লিখে নাও, কিংবা তোমার বইয়েও দেয়া আছে এ বিষয়ে, সেখান থেকেও পরে দেখে নিও। এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম, একটু দেখি তাহলে আমরা কি কি শিখলাম। বানান কি তা আমরা শিখেছি। বানানের ক্ষেত্রে কোন বিষয়গুলো আমাদের মনে রাখা উচিত? কি মনে আছে? অবশ্যই আমাদের মনে আছে। বানানের যে ধারণা, সেই ধারণা সম্পর্কেও আমরা জ্ঞান লাভ করেছি। বানানের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম শিখেছি। এখন যে কোনো জায়গায় যদি আমরা কঠিন কোনো শব্দ পাই, সেটির বানান খুব সহজেই করতে পারবো। এবং আমাদের বইয়ে যেহেতু অভিধান বিষয়টিও আছে, সেহেতু সেখানেও কিন্তু আমরা বানান সম্পর্কে অনেক কিছু ধারণা লাভ করেছি। এখন যেখান থেকেই আমাদের যে কেউ যাই জিজ্ঞেস করুক না কেন, কিংবা যখনই আমরা কোনো কিছু পড়তে যাব, আমরা কিন্তু সঠিকভাবে বানানটি করতে পারবো। আর যেহেতু তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমাদের এখন থেকে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয়। সেখানে অনেক কিছু লিখতে হয়, নিজের মতো করে বর্ণনা করতে হয়। তো সেই জায়গায় বানান সম্পর্কে যদি আমরা সচেতন না থাকি, তাহলে কিন্তু অনেক ভুল হয়ে যাবে। বাক্য সঠিক না হলে প্রশ্নের উত্তরও সহজভাবে, সুন্দরভাবে, সঠিকভাবে দেয়া যায় না। তাহলে বানানের দিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এবং বানান চর্চা করতে হবে। সেই চর্চা করার উপায় হচ্ছে পড়বে এবং লিখবে। যত বেশি পড়বে তত বেশি লিখবে। পড়ার সাথে সাথে লেখাটা খুব জরুরি। লিখলে সেই পড়াটা দীর্ঘস্থায়ী হয়, এবং বানানের ক্ষেত্রে তো অবশ্যই। এবার তাহলে চলো দেখি আমাদের আজকের বাড়ির কাজ কি আছে। আমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে বাংলা বানানের 6টি নিয়ম উদাহরণ সহ লেখো। শিক্ষার্থী বন্ধুরা, লেখাপড়া তো অনেক হলো, তাই না? অনেক পড়েছি আজকে, আমরা অনেক কিছু জেনেছি। এবার একটা জিনিস কিন্তু বাকি রয়ে গিয়েছে। লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে তৈরি হতে হবে। তো ভালো মানুষ হিসেবে তৈরি হতে আমাদের কি প্রয়োজন? নৈতিক শিক্ষা। তাহলে চলো দেখি আজকে আমাদের জন্য কি নৈতিক শিক্ষা রয়েছে। সময়ের কাজ সময়ে করব। তোমরা শিক্ষার্থী, তাই না? তোমাদেরকে কিন্তু নির্দিষ্ট সময়ে তোমাদের কাজ শেষ করতে হবে। পরীক্ষার সময় যদি তুমি অনেক সময় ধরে লেখো, তাহলে কিন্তু তোমার লেখা শেষ হবে না। সেজন্য বাসায় তোমাকে সময়ের প্রতি খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে। সময়ানুবর্তিতা, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ শেষ করা, এটি খুব জরুরি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমরা যদি আবার দেখতে চাও, তাহলে তোমাদের কোথায় যেতে হবে? কিশোর বাতায়নের পেজে। এবং সেখানে গিয়ে এই ক্লাসটি সম্পর্কে তোমাদের যদি কোনো মতামত থাকে কিংবা তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা সেখানে কমেন্ট বক্সে সেটা লিখবে এবং আমরা অবশ্যই তোমাদের সেই প্রশ্নের উত্তর দেব। সেখানে কিন্তু তোমাদের জন্য কুইজেরও ব্যবস্থা আছে। সেই কুইজে অবশ্যই অংশগ্রহণ করবে এবং নিজের মেধা যাচাই করবে। দেখবে তুমি অনেক কিছু জানো। নিজের মেধা যাচাইয়ের একটি সুন্দর প্ল্যাটফর্ম কিন্তু কিশোর বাতায়ন। তাহলে অবশ্যই কিশোর বাতায়নে চোখ রাখবে।
তাহলে শিক্ষার্থীরা ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো এবং ঘরে থেকো। ধন্যবাদ তোমাদের সকলকে। Dear students, welcome to the English second paper class brought to you by Amar Ghore Amar School. You know that the whole world has been infected with the deadly virus corona or COVID-19, and in this situation the government has taken decision to shut down all the institutions. However, Amar Ghore Amar School has taken an initiative to bring your classroom to your home through Sangshad Bangladesh Television. So let's start today's class. The topic that we are going to learn today is comparison of adjectives. You may find this topic in your book at Unit 5. Now what can you see in these pictures? Here we can see that different pictures are given and different things are happening. So some adjectives have been used here. For example, in the first one we can see that there are 3 little girls and one is happy, other one is happier, and the third one is the happiest. There are some mushrooms. First one is good, second one is better, third one is best. So I think you have already guessed there's something in common happening here. So in all these cases they have been compared using adjectives. Now this is a picture that has been taken from a cricket match, as you can see. So we have used the sentence, he was better than any other fielder in that match. Here, better than, here we have again used comparison. Now in this picture we can see Mashrafi. As we all know, he is the popular captain of Bangladesh. Mashrafi Mortuja is one of the most successful captains of Bangladesh. So here Mashrafi bin Mortuja have been compared with all the captains, and he has been given one of the most successful position. So dear students, can you assume what we are going to learn today? Yes, your guess is right. We are going to learn comparison of adjectives today. So what will be the learning outcomes of today's class? After today's class, you will be able to understand the use of positive, comparative and superlative degree. Now before moving on to comparison of adjective, let's have a look of what adjective is. An adjective describes or modifies noun and pronoun in a sentence. It normally indicates quality, size, shape, duration, feelings, contents, and more about a noun or a pronoun. Adjectives usually provide relevant information about the nouns or pronouns, and they modify or describe by answering the questions what kind, how much, which one, and how many. Now here we have used some adjectives in the following sentences. Mahin is a tall boy. Shafin is taller than Mahin. Ryan is the tallest of the 3. Mahin bought a big basket. Shafin bought a basket bigger than that of Mahin. Ryan bought the biggest basket of the shop.
So the underlined adjectives that we are seeing here, they are all being compared with one another using different degrees. So there are three forms of comparison. They are the positive, the comparative, and the superlative. As you can see in the example, tall is the positive degree of comparison, whereas taller is the comparative degree, and the tallest is the superlative degree of comparison. We can use another example here, big, bigger, and biggest. So what we can see that in case of positive, comparative, and superlative, all the degrees that have been used, they are somehow different from each other. Here we can see another picture. Now in the first one, there is a boy, and the next to it, it has been written positive degree. In the second picture, there is the picture of two boys, and one of them have been circled. And here we have written smarter, which means this is the comparative degree because the boy have been compared between two people. On the other hand, in the third picture, we can see that there are three boys and one has been circled, and the adjective that have been used here is smartest. So he is the smartest of the three. That means this person have been compared with others, and for this reason he has been described as the smartest of the three. So this is an example of superlative degree. Now let's have a closer look at positive degree. The positive degree of an adjective is in its base form. The positive degree is used when no comparison is made. So if I'm not comparing anyone to any person and I'm just describing a quality of him, then we are going to use the positive degree. For example, there is a person, as you can see here, and that person is tall. So one noun, person, thing or place, and one quality, that will be positive degree. So we have written John is a man and he is tall. The adjective tall that has been used here, so it is describing just John's quality, not being compared with others. For this reason, tall is the positive degree here. Now the second example, Eiffel Tower is a tall man-made structure. Now Eiffel Tower has not been compared to other structures in this case. For that reason, we have used the positive degree of tall. One quality with one noun, tall adjective is in positive form here. Then what is comparative degree? As we know, the word comparative is coming from comparison. That means there has been something that will be compared with other. The comparative form is used when a comparison is made between two persons or things. Now the word two is very important here. Whenever you are comparing two persons, then we are going to use comparative. It will happen only if the case or the number is 2. For example, she is taller than her sister. So there is a picture where two sisters are standing one next to other, and as you can see that the first person that is standing here, the one she is wearing a red t-shirt, she is taller than her sister. For that reason, since the comparison is made between two persons only, we have used comparative degree here, taller. Then what is superlative degree? The superlative degree is used to show the highest degree of quality when more than two things or two sets of things are compared. So if the comparison is made in more than two persons, it can be 3, it can be 4, it can be among many. In these cases, we are going to use superlative degree. For example, in the picture, we can see that there are 3 cats. The first one, the black one, it has been labeled as fat. The second one is fatter, and the golden cat is labeled as the fattest. So fattest, here this cat, it has been compared with the other
2, and among 3 of them, he is the fattest. For that reason, we have used the superlative degree fattest here. In the second example, thin, thinner, thinnest, we can see a similar kind of situation. There are 3 pencils here, and the third one, it has been compared with more than 2. For that reason, we have used thinnest here. Now, how we can form comparative and superlative degree? There is a rule for that. Let's look at them. Now, this is the first rule. Most positive adjectives of one syllable take ER and EST to form comparative and superlative degrees respectively. So this is the general rule. If the word is one syllable, that means you can pronounce it at a time, and in that case what you are going to do, you are going to use ER in case of comparative and EST in case of superlative. For example, clever, cleverer, cleverest. So in the positive degree, we can see that the word clever, it can be pronounced at a time. Clever is one syllable word, and for that reason we have used ER to form the comparative degree and EST to form the superlative degree. There are some other examples as well where you can see the similar kind of formation. Great, greater, greatest, kind, kinder, kindest, small, smaller, smallest, sweet, sweeter, sweetest, tall, taller, tallest, young, younger, youngest. In all these cases, what we have done, the positive degree, the adjective is a one syllable word, and for that reason, in case of comparative degree, we have used ER. On the other hand, in case of superlative degree, we have used EST at the end. Now let's have a look at the second rule. Adjectives ending in E add R and ST to form comparative and superlative degrees respectively. So if the adjective is ending with E, then what we are going to do? It already has E at the end. For that reason, in this case, we are going to use R only in comparative and ST in superlative because the E has already been there. For example, able, abler, ablest. Brave, braver, bravest. Look at the word brave here. B-R-A-V-E. So it is ending with E. It already has E as in built-in. For that reason, in positive, we have E at the end. In comparative, we have R. And in superlative, we have ST. So remember the rule once again, I am repeating. If the adjective is ending with E, then we are going to use R in comparative and ST in superlative. There are some other examples that has been given here, as in fine, finer, finest, large, larger, largest, noble, nobler, noblest, white, whiter, whitest, and wise, wiser, wisest. Now let's have a look at the third rule. All adjectives of two syllables ending in LE, Y, ER, and OW generally take ER and EST to form their comparative and superlative forms respectively. So if the adjective is a two-syllable word, that means you are going to pronounce it not once but twice. There will be two segments, and in this case, if the word ends with AY, LE, ER, or OW, then what you are going to do? You are going to use ER in comparative and EST in superlative. For example, simple,
simpler, simplest, happy, happier, happiest. Now the word simple, it has ended with LE and it's a two-syllable word, simple. So the first syllable is sim and the second one is pull. What we have done here, we have used ER and in superlative we have used EST. Now the second one, happy, it has ended with Y. So what we have done, we have deleted the Y and we have added IER and IEST at the end. Now the third one, narrow, it is ending with OW. So it's very simple, we have used ER and EST. And the last one, tender, it has ended with ER. Again we have used ER and EST at the end to form comparative and superlative. The next rule is, some positive adjectives take comparative and superlative forms without following the regular norms. So the rules I have shown you previously, they were the general rules, but of course there can be some exceptions, as in these cases: bad, worse, worst, good, better, best, much, more, most. So in some cases the following adjectives, the positive adjectives, they are not going to follow any regular rule, and in these cases they can be changed taking some other form. For example, good, better, best, they look completely different from each other. We haven't used ER or EST at the end here. Now this is another rule. Adjectives of more than two syllables and many of those with two form their comparative and superlative degrees by putting more and most before the positive respectively. So in some cases, if the adjective is two syllable or it is more than two syllable, what we can do, we can use more and most to use make comparative and superlative degree. For example, beautiful, more beautiful, most beautiful. So beautiful, there are three syllables in here. It's a tri-syllable word. For that reason, we have used more in comparative and most in superlative. Let's look at the other examples. Difficult, difficult, more difficult, most difficult, diligent, more diligent, most diligent, industrious, more industrious, most industrious, courageous, more courageous, most courageous, obscure, more obscure, most obscure. So if the syllable is more than two or more than three, then what you are going to do, you are going to use more in comparative and most in superlative. So what we have learned in today's class? We have learned that the positive degree of an adjective in its base form, the positive degree is used when no comparison is made. The comparative form is used when a comparison is made between two persons or things, and the superlative degree is used to show the highest degree of quality when more than two things or two sets of things are compared. Now it's time for a homework. This homework can be found in your book at page number 57. What you have to do, you have to fill in the blanks with the appropriate adjective. I'm going to read out the passage for you now. You can find it in your book. Siraji Munira is a dash girl. Bandhun is her cousin. Both of them read in the same school. Bandhun is dash than Munira. Bandhun has a very dash brother named Tanbin. He is so cute. To Munira's aunt, he is a dash baby in the world. Munira loves Tanbin so much. She is Tanbin's dash sister. She plays with him.
she is dash than Tanveen. Bandhun is dash about Tanveen, so is Munira about him. When Tanveen cries, Bandhun calls his mother and Munira gives him dash toys. Tanveen loves toys. Tanveen's father presents him with dash toys too. So I'm repeating once again what you have to do. You have to use the correct form of adjective in these blanks. Dear students, do the HW and submit it to your respective teacher when the school reopens. The evaluation given by your teacher will be added to your continuous assessment. So this is the end of today's class. I hope you have enjoyed your lesson. If you want to watch this class again, go to our YouTube channel Amar Ghore Amar School, or you can find it in our Facebook page Amar Ghore Amar School. Stay at home, stay safe. শিক্ষার্থী, আশা করি ভালো আছো তোমরা। আজ আমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস অষ্টম অধ্যায় থেকে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা তো একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছি পরিবর্তন, এখানেও একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, পাশে আরেকটা চিত্র দেখতে পাচ্ছি, সবই হচ্ছে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমেই। তাহলে এসব পরিবর্তন যা রাসায়নিক বিক্রিয়ার ফলেই কিন্তু সংঘটিত হচ্ছে। তো এই সব পরিবর্তনগুলো কোনটা কি, কে কার সাথে যুক্ত হচ্ছে, কিভাবে কে কে যুক্ত হচ্ছে, তাকে আমরা কি নামে আখ্যায়িত করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তো চলো, হাইড্রোজেন এবং অক্সিজেনের যে বিক্রিয়াটা এটা আমরা জানি, এটা তৈরি করছে কি পানি। তো এটাও তো একটা রাসায়নিক বিক্রিয়া, তাই না? তো এই রাসায়নিক বিক্রিয়ার যে পরিবর্তনের মাধ্যমে নতুন একটা পদার্থের সৃষ্টি হলো। তো আজ আমরা কিছু রাসায়নিক পরিবর্তন যে হচ্ছে, কিছু রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমরা জানবো, যে আমরা কিভাবে সেগুলো আইডেন্টিফাই করব। তো আজকের পাঠ হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই পাঠে যা যা জানতে পারবো সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া কি তা ব্যাখ্যা করতে পারবো, সংযোজন বিক্রিয়ার উদাহরণসহ ব্যাখ্যা করতে পারবো, দহন বিক্রিয়া ব্যাখ্যা করতে পারবো এবং প্রতিস্থাপন বিক্রিয়া ব্যাখ্যা করতে পারবো। আমরা আজকে পাঠে এই কয়েকটা বিষয়ই রেখেছি। তো এখন আমরা দেখে নেই যে এখানে জিঙ্ক আমরা নিলাম, সাথে সালফার নিলাম। এখন জিঙ্ক এবং সালফার এই দুটো যদি যুক্ত হয় তারা কি তৈরি করবে? তো আমরা জানি যে জিঙ্ক এবং সালফার যুক্ত হয়ে জিঙ্ক সালফাইড উৎপন্ন করছে। এখানে আমাদের জিঙ্ক এবং সালফার দুজনেরই যোজনী হচ্ছে 2 করে, তাহলে দুজনের 2, আমরা তো জানি যে দুটোই যদি 2 হয় সেটা লিখতে হবে না, 2 দিয়ে ভাগ করলে 1 পাবো, অর্থাৎ আমরা এভাবে সংকেতটা লিখব। তো জিঙ্ক সালফাইড উৎপন্ন হচ্ছে। তো এটা হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া। এই যে দুটো মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করেছে, এটাকে আমরা কি নামে আখ্যায়িত করব, বা এটা কি ধরনের বিক্রিয়া? তো লক্ষ্য করো, এটি কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া হবে? তোমরা তো জানো, কারণ যুক্ত হয়ে একটা তৈরি হচ্ছে, সুতরাং এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। আশা করি তোমরা এরকম আরেকটা বিক্রিয়া যদি দেই নিশ্চয়ই পারবে। দেখো কি হয়, যে আয়রন যদি নেই আমরা,
আয়রনের সাথে যদি এবার সালফার নিই তাহলে কি হবে? তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে কি যৌগ উৎপন্ন হবে এখানে? তো লক্ষ্য করো যে আমরা একটা আয়রনের যে সালফাইড, এখানে আমরা একটা ভিডিও আছে, একটু দেখে নিই যে ঘটনাটা কি হচ্ছে। তোমরা জানো যে চুম্বক লোহাকে আকর্ষণ করে। বিকারে লোহার গোড়া নেওয়া হলো। এতে সালফার যোগ করে মেশানো হচ্ছে। চুম্বকের সাহায্যে লোহাকে কিন্তু আলাদা করা যাচ্ছে। এবার তাপ দেয়া হলে কি হবে? দেখতে পাচ্ছি রক্তিম আভার মতো হয়েছে। টিউবটি ভেঙে ভিতরের বস্তুটি আলাদা করা হচ্ছে। পূর্বের মিশ্রণ থেকে কিন্তু লোহাকে আলাদা করা যাচ্ছে, কিন্তু এখন আলাদা তো হচ্ছেই না, আকর্ষণও করছে না। ধূসর বর্ণের বস্তুটি তাহলে কি হবে? সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন যৌগ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি দেখলাম ভিডিওতে? আমরা দেখলাম যে আয়রন সালফারের সাথে যুক্ত হয়েছে। যখন মেশানো হয়েছে তখন কিন্তু আয়রনটা ভালোই বোঝা যাচ্ছিল আলাদা হচ্ছে, অর্থাৎ চুম্বক ধরার পর সেটা কি হয়েছিল? লোহাগুলো আলাদা হয়েছিল, গোড়াগুলো। কিন্তু যখন তাপ দেওয়া হলো তখন নতুন একটা যৌগ তৈরি হয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি যৌগ উৎপন্ন হবে। তো এখন নতুন যে যৌগটা হলো সেটা কিন্তু আর চুম্বক দিয়ে ধরার পর লোহা কিন্তু আর আলাদা করা যাচ্ছিল না। তাহলে নতুন যৌগ নিশ্চয়ই এখানে আয়রন আর নেই, অর্থাৎ লোহা আর সেখানে ছিল না। তো আমরা তো দেখলাম যে দুটো মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটা নতুন যৌগ তৈরি করেছে, তাই না? তো এবার দুটি যৌগও কিন্তু সেটা হতে পারে। তো আমরা দেখছি হচ্ছে সংযোজন বিক্রিয়া। তা সংযোজন বিক্রিয়াটা কি? সংযোজন বিক্রিয়া হচ্ছে যখন দুটো পদার্থ যুক্ত হয়েছে, সেটা মৌলিক পদার্থ হতে পারে, সেটা দুটো যৌগও হতে পারে। তো যখন দুটো মৌলিক পদার্থ যুক্ত হচ্ছে সেটা নতুন একটা যৌগ তৈরি হলো। কেমন? তো এইভাবে যৌগ তৈরি হওয়াটাই হচ্ছে সংযোজন বিক্রিয়া। তো আমরা যদি এবার দুটো যৌগ হয়, যৌগের ক্ষেত্রেও কিন্তু সেটা সংযুক্ত হতে পারে। যেমন আমরা দেখছি এখানে অ্যামোনিয়া। তো অ্যামোনিয়া যদি HCl এর সাথে যুক্ত হয়, অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড এর সাথে যদি যুক্ত হয়, তাহলে কি যৌগ উৎপন্ন হবে? দেখো এখানে হাইড্রোজেন একটা আছে, এখানে হাইড্রোজেন আছে 3টা। তো যদি যুক্ত হয় আর সাথে ক্লোরিন যদি যুক্ত হয় তাহলে কি হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড। এখানে উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এটা অ্যামোনিয়াম হয়ে গেল, পরমাণুর সংখ্যা দুদিকেই কিন্তু সমান আছে। তো যাই হোক, এখানে আমরা নতুন একটা যৌগ দেখতে পাচ্ছি। তো অ্যামোনিয়া ছিল, HCl ছিল, হাইড্রোজেন ক্লোরাইড ছিল, আর যুক্ত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। এখানে অ্যামোনিয়ামের যোজনী 1 এবং ক্লোরিনের যোজনীও 1, সুতরাং তারা পরস্পর যুক্ত হয়ে যোজনী 1 করেই আছে। তো এইভাবে আমরা কি পেলাম? দুটো যৌগ থেকে একটা যৌগ পেলাম, একটা যৌগিক পদার্থ পেলাম। তাহলে এই যে দুটো পদার্থ যুক্ত হয়ে একটা নতুন পদার্থ সৃষ্টি হলো, এটাকেই বলছি আমরা সংযোজন বিক্রিয়া। আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। তো এবার সালফার যদি আমরা অক্সিজেনের সাথে কেমন বিক্রিয়া করাই, তাহলে সেটা কিভাবে হবে, কেমন হবে? অর্থাৎ এই সালফার আমরা যদি একটা পাত্রে নেই বা একটা চামচে নেই, সেটাকে যদি তাপ দিই, অর্থাৎ তাপ দেওয়া হতে হবে, তাপ দিতে হবে। তোমরা তো জানো যে সকল একটা যৌগ আরেকটা যৌগের সাথে শুধু শুধু এমনি এমনি কিন্তু যুক্ত হয় না, নতুন যৌগ তৈরি করে না। কিছু পরিবেশ প্রয়োজন হয়, এমন কিছু সিচুয়েশন তৈরি করতে হয়, তারপরেই তারা কিন্তু বিক্রিয়াটা করে। তাহলে এই সালফার যদি আমরা অক্সিজেনের সাথে কি করব, বিক্রিয়াটা করাবো, কিভাবে করাবো? তাহলে তো যদি সালফারকে আমরা আগুনে তাপ দিই তাহলে কি হবে? সালফার এখানে এই তাপের প্রভাবে বাতাসে যে অক্সিজেন থাকে কেমন, এই তার সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এখন ঘটনাটা হচ্ছে যে এই বিক্রিয়াটা যে ঘটছে, এটাকে আমরা কি বিক্রিয়া বলবো?
তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখলাম যে সালফার অক্সিজেনের সাথে যখন যুক্ত হচ্ছে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে যুক্ত হলো কেমন, এইটা তাহলে কি বিক্রিয়া? এখানে কিন্তু অক্সিজেনের দহন হচ্ছে অর্থাৎ তাপের মাধ্যমে। তো এটা কোন ধরনের বিক্রিয়া হবে? তাহলে এটা হবে হচ্ছে দহন বিক্রিয়া। এবার আমরা আরেকটা ঘটনা দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ ম্যাগনেসিয়ামের দহন পরীক্ষা হচ্ছে, এটা প্রজ্বলিত শিখা হয়ে জ্বলল, তাই না? কিন্তু এখন দেখো, যখন ম্যাগনেসিয়াম এর রিবনটাকে আগুনে পোড়ানো হচ্ছে তখন কিছু ছায়ের মতো পড়ে গেল নিচে, তাই না? তাহলে এটি হচ্ছে সেই ম্যাগনেসিয়ামের অক্সাইড। তাহলে এই ম্যাগনেসিয়াম কি হলো? যখন পুরানো হলো অক্সিজেনের সাথে সেটা যুক্ত হলো, তাহলে নতুন একটা যৌগ তৈরি হলো। আমরা সেটা দেখতে পেয়েছি ভিডিওতে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি করলাম? এখানে সালফার নিয়েছিলাম, যেটা দহন চামচ ছিল, যে চামচটা আমরা আগুনে পোড়াবো, তাপ দেব। তো সেই দহন চামচে কি করলাম? সালফার নিলাম, নিয়ে তাকে তাপ দিয়ে গলানো হলো। এরপরে সেটা কি হলো? বাতাসের যে অক্সিজেন থাকে এর সাহায্যে দহন বিক্রিয়া সেটা কি হয়েছিল? কি হবে? নীল আগুনের শিখা সহ জ্বলবে। আমরা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি দেখেছি? সেটা প্রজ্বলিত হয়ে জ্বলছে, খুব উজ্জ্বল আলো হয়ে জ্বলেছিল। কিন্তু এর বেলায় একটু হবে কি? সেটা নীল আগুনের শিখা হবে, আগে শিখাটা হবে নীল, তো জ্বলবে এবং ঝাঁঝালো একটা গন্ধ বেরোবে। কেমন? এটা হচ্ছে সেই সালফার ডাইঅক্সাইডের গন্ধ। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি? যে দহন বিক্রিয়া, অর্থাৎ সালফার অক্সিজেন বাতাসের সাথে, অক্সিজেনের যে বাতাসে যে অক্সিজেন আছে তার সাথে বিক্রিয়া করে সে একটা যৌগ তৈরি করছে। তদ্রূপ ম্যাগনেসিয়ামও কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়ামের একটা অক্সাইড তৈরি করবে, আমরা এখানে দেখতে পেয়েছি সেটা। তো এবার আয়রন যদি আমরা কপার সালফেটের সাথে যুক্ত করি তাহলে কি হবে? এখানে আয়রন যখন কপার সালফেটের সাথে যুক্ত হবে তখন দেখো কি হবে? কপার সরে যাবে, এখানে আয়রন গিয়ে যে জায়গাটা দখল করেছে, করার পরে কি হলো? ফেরাস সালফেট হলো। আর কি হচ্ছে? কপারটা আলাদা হয়ে গেল। এটা কোন ধরনের বিক্রিয়া হবে তাহলে? যেহেতু সে কি করেছে? কপারকে সরিয়ে সেই জায়গায় সে বসেছে, তো সুতরাং এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া হবে? এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ একজনকে সরিয়ে তুমি সেই জায়গাটা দখল করে বসেছো, ব্যাপারটা এমন। তো সুতরাং এটার নাম হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখে নিই এই ফেরাস সালফেট অর্থাৎ এই কপার সালফেট ছিল এখানে আমাদের, এটা কিভাবে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে এই একটা ভিডিওর মাধ্যমে একটু দেখে নিই আমরা। এ ও বি দুটি টেস্ট টিউবে কপার সালফেট নেওয়া হলো। এবার এই পাত্রে কপার সালফেট দ্রবণে লোহার পেরেক সুতার সাথে বেঁধে কিছু অংশ ডুবিয়ে রাখা হলো। মিনিট পর কি দেখছি? এখানে লোহা ও কপার সালফেটের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে। কপার সালফেটের বর্ণও পরিবর্তন হয়েছে দেখছি। আমরা এখানে কি দেখেছিলাম? লোহার যে প্যারেক ছিল তা যখন কপার সালফেটে ডোবানো হলো তখন সেটা একটা কালার চেঞ্জ হয়ে গিয়েছিল এবং সেটা কি হয়েছিল? নতুন যৌগ উৎপন্ন হবে আমরা জানি। আর যে আমরা দেখেছিলাম যে এর উপর একটা আবরণের মতো পড়ে গেছে, তাই না? তাহলে এই যে কপার সালফেটের হালকা নীল রঙের ছিল, এই হালকা নীল রঙের কপার সালফেট সে কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি আর সেই নীল রং ছিল না। তার মানে কি? তার ভিতরে একটা পরিবর্তন এসেছে, তার মানে নতুন যৌগ তৈরি হয়েছে বলেই সেটা হয়েছে। তো সেটা হালকা সবুজ হয়ে গেল কেন? কারণ ফেরাস সালফেট হচ্ছে সেটা কি? হালকা সবুজ বর্ণের। তো এই ফেরাস সালফেট যেহেতু তার মধ্যে উৎপন্ন হয়েছে সুতরাং এখানে কালারটা চেঞ্জ হয়ে সেটা হয়ে গেছে হালকা সবুজ। তো এইভাবে রাসায়নিক পরিবর্তন কিন্তু প্রতিনিয়তই আমাদের চারপাশে হচ্ছে, ঘটছে। তো প্রত্যেকটা যৌগ একটা মৌলের সাথে বা যৌগের সাথে কিন্তু এমনিতে রাসায়নিক বিক্রিয়া করে না। কোনো একটা পরিস্থিতিতে, কোনো একটা উপযুক্ত পরিস্থিতির কারণেই কিন্তু একটা মৌল একটা মৌলের সাথে বা একটা যৌগ আরেকটা যৌগের সাথে বা একটা মৌল একটা যৌগের সাথে যুক্ত হয়ে নতুন নতুন যৌগ বা নতুন নতুন পদার্থ সৃষ্টি করছে এবং তাদের ধর্ম, তাদের বর্ণ, তাদের সম্পূর্ণ চেঞ্জ, আগের বিক্রিয়ক পদার্থের চাইতে উৎপন্ন পদার্থের সব কিছুই চেঞ্জ আসছে। তো এবার
জিঙ্ক যদি সালফুরিক অ্যাসিডের সাথে যুক্ত হয় এখন কি হবে? তো চলো আমরা একটু দেখে নেই যে এই পরীক্ষণটি কিভাবে সম্পন্ন হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমরা কি দেখতে পেয়েছি? জিঙ্ক এখানে সালফুরিক অ্যাসিডের সাথে কি করেছে? বিক্রিয়া করেছে। যখন দস্তার কুচিগুলো অর্থাৎ জিঙ্ক যখন সালফুরিক অ্যাসিডে দেওয়া হলো তখন কি হলো? সালফুরিক অ্যাসিডের হাইড্রোজেনকে সরিয়ে সে কি করলো? জায়গা দখল করলো, অর্থাৎ হাইড্রোজেনকে প্রতিস্থাপন করেছে। হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে কি করেছে? তাহলে জিঙ্ক সালফেট উৎপন্ন করেছে। এখানে জিঙ্ক এবং সালফেট দুজনেরই যোজনী হচ্ছে 2 করে, সুতরাং 2 2 বাদ দিয়ে আমরা কি লিখলাম? জিঙ্ক সালফেট এভাবে লিখলাম এবং হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। হাইড্রোজেন কিভাবে উৎপন্ন হয়েছে আমরা বুঝতে পারলাম, কারণ ওখানে দেখেছিলাম অনেক বুদবুদ উঠছিল, তাই না? তো ওই বুদবুদটা যদি আমরা কালেকশন করতে পারতাম, হয়তো বা পরে আরও পরীক্ষা করে দেখতে পারতাম সেটা কোন ধরনের গ্যাস। তো আমরা সেখানে জানতে পারছি যে হাইড্রোজেন গ্যাস, কারণ এখানে হাইড্রোজেন ছিল। এই জন্যে জিঙ্ক সালফুরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করেছে, করে এখানে জিঙ্ক সালফেট উৎপন্ন হয়েছে এবং হাইড্রোজেন আলাদা করে দিয়েছে। তো সেই হাইড্রোজেনটাই আমরা উড়ে আসতে দেখলাম। তো এটাও কোন ধরনের বিক্রিয়া ছিল? রাসায়নিক বিক্রিয়া। এটিও ছিল প্রতিস্থাপন একটি বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমরা এখানে দুটো বিক্রিয়া দেখতে পেলাম। তোমরা এখানে তুতের দ্রবণে জিঙ্ক অর্থাৎ দস্তা অথবা ম্যাগনেসিয়াম যোগ করেও কিন্তু এরকম বিক্রিয়া সংঘটিত করতে পারবে। তো এই সব ধরনের বিক্রিয়াগুলি হচ্ছে কি? প্রতিস্থাপন বিক্রিয়া। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে পাঠে কি দেখলাম? আমরা দেখেছি সংযোজন বিক্রিয়া, যে দুটো মৌল যদি পরস্পর যুক্ত হয় একটা নতুন যৌগ তৈরি করে, সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। এছাড়া আমরা দেখেছি যে যৌগও কিন্তু সেটা সংযোজন বিক্রিয়া প্রদর্শন করতে পারে। দুটো যৌগ যখন যুক্ত হবে নতুন আরেকটা যৌগ উৎপন্ন হবে। এভাবে নানান যৌগ আমাদের চারপাশে তৈরি হচ্ছে। আমরা পরীক্ষাগারে কিন্তু সেই পরীক্ষাগুলো করে দেখতেও পারি। তাহলে সংযোজন বিক্রিয়া কি আমরা দেখলাম? যে মৌলের সাথে যুক্ত হয়ে সংযোজন বিক্রিয়া হতে পারে, যৌগের সাথে যুক্ত হয়েও কিন্তু সংযোজন বিক্রিয়া প্রদর্শন করতে পারে। এছাড়া রয়েছে হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। তো দহন বিক্রিয়া আমরা কি দেখলাম? যে কোনো ধাতু, যেমন সালফার আছে, এখানে ম্যাগনেসিয়াম আছে, হ্যাঁ, কেমন আরও অন্যান্য পদার্থ আছে, হতে পারে, এরা কি করবে? যখন তাপ দেব সে বাতাসের অক্সিজেনের সাথে সে দহন হবে। তো এইভাবে বাতাসের অক্সিজেনের সাথে দহন হয়ে কিন্তু সে দহন বিক্রিয়া চলে যাচ্ছে, অর্থাৎ অক্সিজেনের সাথে বিক্রিয়া মানেই হচ্ছে এখানে দহনের বিক্রিয়া। আমরা যখন মোমবাতি জ্বালাই তখনও কিন্তু এই ধরনের ঘটনা দেখতে পারি। তো সেখানে কি ধরনের বিক্রিয়া হয় সেটা তোমরা পরে দেখতে পাবে। তো এছাড়া আমরা দেখেছি প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রতিস্থাপন বিক্রিয়াটা কি ছিল? যে একটা যৌগ থেকে একটা ধাতু কি করেছে? সে তার জায়গাটা দখল করে আরেকজনের জায়গাটা দখল করে নিয়েছে। অর্থাৎ জিঙ্ক ছিল, সে কি করলো? সালফুরিক অ্যাসিড নতুন যৌগ তৈরি ছিল। আয়রন কি করলো? কপারকে সরিয়ে দিল। কপারকে সরিয়ে দিয়ে সে কি করলো? ফেরাস সালফেট তৈরি করলো। তো এই ফেরাস সালফেট এবং কপারকে সে আলাদা করে দিল। তো এই যে এইভাবে আলাদা করে দিয়ে প্রতিস্থাপন বিক্রিয়া আমরা প্রদর্শন করেছি, এখানে আমরা দেখতে পেয়েছি। তো এই কয়েকটা বিক্রিয়া তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। যেহেতু তোমরা এখন ক্লাস 8-এ পড়ো, নতুন এই বিক্রিয়াগুলো তোমাদের জন্য একে সম্পূর্ণ নতুন। তোমরা এগুলো বেশি বেশি অনুশীলন করবে। তাহলে যোজনী এবং প্রতীকের যে ব্যবহার, আমরা সেই নিয়মগুলো জেনে যৌগ লিখতে পারবো, সেগুলো প্র্যাকটিস করতে হবে। এবং এই একটা মৌল আর একটা মৌলের সাথে যুক্ত হয়ে কি কি যৌগ তৈরি করতে পারছে সেগুলো আমরা একটু বেশি যদি অনুশীলন করি, তাহলে এই ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলো আমরা লিখতে পারবো। তা আমরা আজকে প্রতিস্থাপন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া এবং দহন বিক্রিয়া, 3টি বিক্রিয়া সম্পর্কে দেখলাম। তো এই পর্যায়ে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটি বাড়ি কাজ থাকছে। মোমবাতি জ্বালানো হলে সেখানে কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে? কেমন? আমরা এই মোমবাতি জ্বালানোর পরে যে ধরনের রাসায়নিক বিক্রিয়া এখানে ঘটবে সেটা ব্যাখ্যা করে জানাবে। তোমাদের শিক্ষককে দেখাবে। স্কুল যখন খুলবে তখন তুমি তোমার শিক্ষকের কাছে সেটা
জমা দেব। শিক্ষার্থী বন্ধু, তোমাদের এই ক্লাসটি যদি পুনরায় দেখতে চাও, সেটা কিশোর বাতায়ন ভিজিট করবে। কিশোর বাতায়ন ভিজিট করে তোমরা সেই ক্লাসটি পুনরায় দেখবে। যদি কোনো সমস্যা মনে হয়, কিছু জানার থাকে, তো সেখানে কমেন্টস করবে, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলের জন্য রইল শুভকামনা, ভালো থেকো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র গদ্য মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা এই ক্লাসটি শুরু করার আগে দেখে নেই, এখানে একটি কাবা শরীফের ছবি দেওয়া আছে এবং কতগুলো কথা আছে, একটু শুনে নেই। রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার, সুবহে সাদিকের লাল আলোতে পূব আসমান রাঙা হয়ে উঠেছে। আলো আধারের দোল খেয়ে ঘুমন্ত প্রকৃতি আঁখি মেলছে। এই সুন্দর মুহূর্তে আমিনা এক পুত্ররত্ন প্রসব করলেন। আঁখি মেলে চেয়ে দেখলেন, কোলে তার পূর্ণিমার চাঁদ হাসছে। কে এই নব অতিথি, কে এই বেহেশতি নূর? এই মানব শিশুই আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ পয়গম্বর, সারা বিশ্বের অনন্ত কল্যাণ এবং মানব জাতির চরম ও পরম আদর্শ, স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের পাঠ তাকে নিয়ে। আমরা এই পাঠ শেষে কি শিখব? এই পাঠ শেষে তোমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবীয় গুণাবলী সম্পর্কে ধারণা লাভ করবে। তোমরা নিজের চরিত্রে বিশ্বনবীর আদর্শ গ্রহণে অনুপ্রাণিত হবে। বিশ্বনবীর আদর্শ সমাজে প্রতিষ্ঠিত করতে পারবে। আমরা লেখক সম্পর্কে একটু জেনে নেই। মোহাম্মদ ওয়াজেদ আলী, যার জন্ম 1896 সালে, জন্মস্থান সাতক্ষীরা জেলার বাঁশদহ গ্রামে। তার পেশা সাংবাদিকতা। তার মৃত্যু 1954 সালের 8 নভেম্বর। মোহাম্মদ ওয়াজেদ আলী যেসব পত্রিকায় সাংবাদিকতা করেন: মাসিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী, দৈনিক সেবক, সাপ্তাহিক সওগাত, সাপ্তাহিক খাদেম এবং ইংরেজি দি মুসলমান, এসব পত্রিকায় তিনি সাংবাদিকতা করেছিলেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ মহামানুষ মহসিন, মরু ভাস্কর, সৈয়দ আহমদ, ছোটদের হযরত মুহাম্মদ,
এবং তোমরা জানো যে এই মরুভাস্কর গ্রন্থ থেকেই এই পাঠটি নেওয়া হয়েছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাঠের কিছু শব্দের অর্থ জেনে নেই। বীরবাহু, বীরবাহু শব্দের অর্থ শক্তিধারী। মহামতি, মহামতি শব্দের অর্থ মহানুভব বা অতিশয় বুদ্ধিমান। স্থিতধী, এর অর্থ হলো স্থির বুদ্ধি সম্পন্ন। ব্রতী, ব্রতী শব্দের অর্থ তপস্বী। এই প্রবন্ধের আলোচ্য বিষয়ে, এই প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবীয় গুণাবলী সম্পর্কে জানব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ লাবণ্যের বর্ণনা দেয়া আছে। তায়েফে সত্য প্রচার করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরূপ অত্যাচারিত হয়েছেন তার বর্ণনা আছে। মানুষ হিসাবে তার ক্ষুদ্রতা বোধ বা তুচ্ছতা বোধ সেটির বর্ণনা আছে। এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কিছু অংশের এখানে আলোচনা আছে। তার এই জীবনের কিছু অংশ নিয়ে আজকের এই পাঠ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সংঘটিত বিভিন্ন যুদ্ধ এবং সন্ধি, সেই সন্ধি এবং যুদ্ধের কথাও এখানে আছে। এই পাঠ শুরু হয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মধ্য দিয়ে। হযরতের মৃত্যুর কথা প্রচারিত হলে মদিনায় যেন ঘন আধার নেমে আসলো। বীরবাহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি হাতে লাফিয়ে উঠলেন। তিনি বললেন, যে বলবে হযরত মারা গেছেন তার মাথা যাবে। মহামতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুশয্যার পাশেই ছিলেন। তিনি গম্ভীরভাবে জনতার মধ্যে দাঁড়ালেন এবং বললেন, আল্লাহর সুস্পষ্ট বাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল ছাড়া আর কিছু নন। তার পূর্বে আরো অনেক রাসূল মারা গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মরতে পারেন, নিহত হতে পারেন। তাই বলে যে সত্য তিনি দিয়ে গেলেন তা কি তোমরা মাথা পেতে গ্রহণ করবে না? মহামতি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মূর্ছিত মুসলিমকে এই কথাগুলো দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হতে পারে, কারণ তার পূর্বে অনেক রাসূল মারা গিয়েছেন। এবং তিনি আরো বললেন যে এই বিশ্বভুবনে ওই দূর অন্তরিক্ষে যা কিছু দেখতে পাও সবই আল্লাহর সৃষ্টি, তারই দিকে সকলের মহাযাত্রা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার গম্ভীর উক্তিতে সকলের চৈতন্য হলো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল, কিন্তু তিনি মানুষ, আমাদেরই মতো দুঃখ বেদনা, জীবন মৃত্যুর অধীন, রক্ত মাংসে গঠিত মানুষ। এ কথাই বৃদ্ধ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মূর্ছিত মুসলিমকে বুঝিয়ে দিলেন। তখন উমর শান্ত হয়ে গেলেন এবং মানুষ শান্ত হয়ে গেল। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী, কিন্তু তিনি একজন মানুষ হিসেবেই এই জগতে আবির্ভূত হয়েছেন। তার কোন গুণাবলীগুলো মানুষের মন আকর্ষণ করেছিল সে নিয়ে আমরা একটু আলোচনা করব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষের মন আকর্ষণ করেছিলেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মন আকর্ষণ করেছিলেন তার মানবীয় গুণাবলীর দ্বারা। তিনি মক্কার শ্রেষ্ঠ বংশে জন্মেছিলেন, কিন্তু বংশ গৌরব তার মনের মধ্যে মুহূর্তের জন্য স্থান লাভ করেনি। আবাল্য তিনি ছিলেন আলামিন, বিশ্বস্ত, প্রিয়ভাষী, সত্যবাদী। তার অসাধারণ যোগ্যতা, বুদ্ধি, বিচার শক্তি, বলিষ্ঠ দেহ দেখে মানুষ অবাক হয়ে যেত। আর এ সকল গুণ বিবি খাদিজাকে আকর্ষণ করেছিল। তাই তো বিবি খাদিজা নিজেকে তার
জন্য উৎসর্গ করেছিলেন। আমরা এতক্ষণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষের মন আকর্ষণ করেছিলেন তা জানতে পারলাম, যে তিনি মানবীয় গুণাবলীর দ্বারা তিনি মানুষের মন আকর্ষণ করেছিলেন। সেই মানবীয় গুণাবলীর আলোচনা এখানে আছে। তার রূপ লাবণ্য, এই রূপ লাবণ্যের বর্ণনাটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, যেটাকে ইতিহাসে, ইসলামের ইতিহাসে হিজরত বলা হয়, যে হিজরত শব্দের অর্থ পরিত্যাগ, সেই মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে তিনি এক পরহিতব্রতী, পরহিতব্রতী অর্থ হচ্ছে পরের কল্যাণ বা উপকার করার যার তপস্যা, সেই পরহিতব্রতী আবু মাবদের স্ত্রী উম্মে মাবদ তার কুঠিরে আশ্রয় নিয়েছিলেন এবং আবু মাবদ মেষ চড়াইতে গিয়েছিলেন। আর উম্মে মাবদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাগীর দুগ্ধ দ্বারা তার তৃষ্ণা নিবারণ করেছিলেন। আর যখন এই কুটির স্বামী আবু মাবদ ঘরে ফিরেছিল, তখন উম্মে মাবদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ লাবণ্যের বর্ণনা তার স্বামীর কাছে করেছেন। সেই বর্ণনায় কি পাই? সুন্দর সুদর্শন পুরুষ তিনি, তার শীর্ষে সুদীর্ঘ কুঞ্চিত কেশপাশ, বয়নে অপূর্ব কান্তশ্রী, তার আয়তকৃষ্ণ দুটি নয়ন, কাজল রেখার মতো যুক্ত ভ্রুযুগল, তার সুউচ্চ গ্রীবা, কালো কালো দুটি চোখের ঢলঢল চাহনি মন প্রাণ কেড়ে নেয়। গুরুগম্ভীর তার নীরবতা, মধুবর্ষী তার মুখের ভাষণ, বিনীত নম্র তার প্রকৃতি। তিনি দীর্ঘ নন, খর্ব নন, কৃষ্ণ নন, এক অপূর্ব পুলক দীপ্তি তার চোখে মুখে, বলিষ্ঠ পৌরুষের ব্যঞ্জনা তার অঙ্কে, বড় সুন্দর, বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী। শেষ বাক্যটি খুবই গুরুত্বপূর্ণ, বড় সুন্দর, বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী। যেন এখানে সমস্ত কথার একটি সারাংশ, এখানে একটি তাৎপর্য এখানে। তাহলে উম্মে মাবদ আবু মাবদের কাছে, তার স্বামীর কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ লাবণ্যের বর্ণনা দিয়েছেন। পরীক্ষায় এই প্রশ্ন আসতে পারে বা আসে এরকম, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ লাবণ্যের বর্ণনা দাও, অথবা শেষ লাইনটি বড় সুন্দর, বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী। একই উত্তর। তোমরা এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো যে আমরা এই পাঠে আমরা কি শিখলাম। দেখো, কাকে বীরবাহু বলা হয়েছে। তাহলে কাকে বীরবাহু বলা হয়েছে? বীরবাহু শব্দের অর্থ শক্তিধারী। বীরবাহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে চারটে উত্তর: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে মাবদ। তাহলে উত্তর হবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। 2 নম্বর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মন আকর্ষণ করেছিলেন কিসের দ্বারা? ধন সম্পদের দ্বারা, রূপ লাবণ্যের দ্বারা, ক্ষমতার দ্বারা, নাকি মানবীয় গুণাবলীর দ্বারা? তো চারটে উত্তরের সঠিক উত্তরটি হচ্ছে মানবীয় গুণাবলী। 3 নম্বর, রাহি অর্থ কি? রাহি অর্থ মুসাফির, বিশ্বস্ত, পথিক, ভিক্ষুক। এখানে উত্তর হবে মুসাফির। তাহলে আমরা বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের নৈর্বৃত্ত থেকে আসে, এগুলো আমরা জানলাম। এই পাঠ থেকে আমরা কি জানলাম? আমরা জানলাম লেখক পরিচিতি, অর্থাৎ আমরা মোহাম্মদ ওয়াজেদ আলী সম্পর্কে এখানে আলোচনা করেছি। সে সম্পর্কে আমরা জানলাম যে তিনি পেশায় সাংবাদিক ছিলেন এবং বিভিন্ন পত্রিকার সাংবাদিকতা করেছেন। তারপর আমরা জানলাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এবং তাকে কেন্দ্র করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে উত্তেজনা, যে তিনি তরবারি হাতে বেরিয়ে পড়েছিলেন, যে বলবে হযরতের মৃত্যু হয়েছে তার তিনি মুন্ড নেবেন, মাথা যাবে। আর জানলাম যে এই মৃত্যুকে কেন্দ্র করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই জনতার সামনে দাঁড়িয়ে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথা কোরআন এবং হাদিসের আলোকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি এবং কোরআনে আল্লাহর বাণী, এই আলোকে জনতাকে এবং মানুষকে বুঝিয়ে দিলেন।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবীয় গুণাবলীর একটা অংশ আমরা এখানে জানলাম এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ লাবণ্যের বর্ণনা আমরা এখানে জানলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ লাবণ্যের বর্ণনার ক্ষেত্রে তোমাদের ওই প্রেক্ষাপটটি যেটা হচ্ছে আবু মাবদের স্ত্রী উম্মে মাবদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ লাবণ্য সম্পর্কে তার স্বামীর কাছে উম্মে মাবদ বর্ণনা করেছেন, সেটুকু আমরা এখানে জানলাম। এবার তোমাদের বাড়ির কাজ, যেখানে অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে যে তোমাদের 1 নম্বর, বড় সুন্দর বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী, কথাটি বুঝিয়ে লেখো। তাহলে এখানে তোমরা বুঝতে পেরেছো যে এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ লাবণ্য সম্পর্কে এই কথাগুলো বলা হয়েছে এবং তোমাদের এটি লেখার সময় প্রথম লাইনটি জ্ঞানমূলক চিঠি, সে লিখতে হবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ লাবণ্য সম্পর্কে এই কথাটি বলা হয়েছে। তারপর ব্যাখ্যা করবা, এখান থেকে আসবা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, যেটা ইসলামের ইতিহাসে হিজরত বলে, সেই সময় তিনি পথের মধ্যে এক পরহিত ব্রতী রমণী আবু মাবদের স্ত্রী উম্মে মাবদ তার কুঠিরে আশ্রয় নিয়েছিলেন এবং কুঠির স্বামী আবু মাবদ মেষ চড়াইতে গিয়েছিলেন। উম্মে মাবদ ছাগির দুগ্ধ দ্বারা তার তৃষ্ণা নিবারণ করেছিল। আর কুঠির স্বামী আবু মাবদ যখন ঘরে ফিরেছিল তখন তিনি তার রূপ লাবণ্যের অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ লাবণ্যের বর্ণনা দিয়েছেন। যে বর্ণনাগুলো দিয়েছেন সেটা তোমরা লিখবা, তাহলে তোমরা এতে পূর্ণ নম্বর পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে বিবি খাদিজা কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আকৃষ্ট হয়েছিলেন? তোমরা জানো যে বিবি খাদিজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সমস্ত কিছু উজাড় করে দিয়েছিলেন। এই বিবি খাদিজা কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তার মানবীয় গুণাবলীগুলো অনুধাবন করেই তার প্রতি আকৃষ্ট হয়েছেন। তাহলে প্রথম লাইনটা তোমরা কি লিখবা? জ্ঞানমূলকে তোমরা লিখবা যে বিবি খাদিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আকৃষ্ট হয়েছিলেন তার মানবীয় গুণাবলীর জন্য। এবার ব্যাখ্যা দ্বিতীয় প্যারায় লিখবা, অর্থাৎ অনুধাবন প্রশ্ন 2 প্যারায় হবে। প্রথম প্যারা জ্ঞান, দ্বিতীয় প্যারা হলো অনুধাবন মানে ব্যাখ্যা। কি লিখবা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী ছিল তিনি ছিলেন আবাল্য আলামিন বা বিশ্বস্ত, তিনি ছিলেন সত্যবাদী, তিনি ছিলেন প্রিয়ভাষী, অর্থাৎ সুন্দর করে তিনি কথা বলতেন আর তিনি সত্য কথা বলে মানুষকে আকৃষ্ট করেছিলেন এবং তার অসাধারণ যোগ্যতা ছিল, তার বলিষ্ঠ দেহ ছিল, তার বিচার শক্তি ছিল। এগুলো দেখেই মূলত বিবি খাদিজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সঙ্গে এমনভাবে মিশতেন যে মানুষই তার কাছে আসতো সেই তার আপন হয়ে যেত। প্রত্যেক মানুষই মনে করত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমার ভালো সম্পর্ক, তিনি আমার আপনজন। এইভাবে তিনি আপন মানুষের মতোই মানুষের সঙ্গে মিশতেন। এই সব গুণাবলী এবং আরো অন্যান্য গুণাবলী আছে যেগুলো বিবি খাদিজাকে আকৃষ্ট করেছিল। তাহলে আমরা এই বাড়ির কাজটা এভাবে করব এবং বাড়ির কাজ করে যখন তোমাদের স্কুল খুলবে তখন তোমরা বিষয় শিক্ষককে দেখিয়ে মূল্যায়ন করে নেবে। আর তোমাদের যদি এই ক্লাস আবার দেখতে চাও তোমরা, তাহলে আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করবে। তোমাদের কোনো মতামত থাকলে আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজে কমেন্টস করবে অথবা আমাদেরকে ইমেইল করে জানাতে পারো। তোমরা সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।
প্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানে তোমাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। আজকে আমরা দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 13 এর 13.2 অর্থাৎ গুণোত্তর ধারার যে অধ্যায়টি রয়েছে আমরা সেটি নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা সবাই বই, খাতা এবং প্রয়োজনীয় উপকরণ, ক্যালকুলেটর এগুলো নিয়ে বসেছ। তো আমরা আজকে এই টপিকস বা আজকের আলোচনা শেষে আমরা যা শিখব, অর্থাৎ তোমরা শিখতে পারবে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের এবং ঘনের সমষ্টি নির্ণয় করতে পারবে, ধারার বিভিন্ন সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। আমরা বিগত ক্লাসগুলোতে অলরেডি আমরা সমান্তর ধারা, গুণোত্তর ধারা এগুলো নিয়ে আলোচনা করেছি। গুণোত্তর ধারার কিছু সূত্র নিয়েও আমরা আলোচনা করেছি এবং সূত্রগুলো প্রতিপাদন করেছি। তো আজকে আমরা বিশেষ ধারা যে আমাদের সাধারণ যে স্বাভাবিক সংখ্যা, সেই স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কি হয় আমরা শুরুতেই সেটা নিয়ে একটু আলোচনা করি। এটার ঘনের সমষ্টি কি হয় সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা শুরুতেই স্বাভাবিক সংখ্যার যে বর্গের সমষ্টি সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করি, যে আমরা সূত্র প্রয়োগ করে কিভাবে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করতে পারি সেই জিনিসটা দেখব। তো আমরা এখন স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করব। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। মনে করি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি ইকুয়ালস টু Sn। যেহেতু n সংখ্যক স্বাভাবিক সমষ্টি সেজন্য আমরা এটাকে s ধরলাম সাম থেকে, আর এখানে যেহেতু n সংখ্যক স্বাভাবিক সংখ্যা সাবস্ক্রিপ্ট হিসাবে আমরা n ধরে নিলাম। তাইলে আমরা শুরুতেই ধরে নিলাম প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n। তাহলে এই কথাটার অর্থ হলো কি, অর্থাৎ এই কথাটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখি তাহলে কি আসবে, Sn ইকুয়ালস টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। আমরা জানি স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 4 এভাবে আমাদের স্বাভাবিক সংখ্যার সেট। তো সেক্ষেত্রে আমরা 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার এভাবে চলতে থাকবে। আর যেহেতু আমরা n পর্যন্ত নিয়েছি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা নিয়েছি, তাহলে শেষ পদটা হবে আমাদের n, তাহলে n স্কোয়ার। তো এই আমরা এটা শুরুতে ধরে নিলাম যে সমষ্টি Sn। তো এখন এটাকে নিয়ে আমরা একটু বিভিন্ন কৌশল অবলম্বন করে এটাকে নিয়ে আগাবো আমরা। তো আমরা একটা ঘনের সূত্র জানি, যে এখানে আমরা যদি এটার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা ঘনের সূত্র জানি। সূত্রটা আমি যদি একটু এখানে লিখি, a প্লাস b হোল কিউব ইকুয়ালস টু a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আর এই সূত্রটাই যদি মাইনাস লিখি a মাইনাস b, তাইলে হয় কি দেখো, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তো এই সূত্র তোমরা অলরেডি জানো। তো আমরা এখানে একটা যে r-1 একটা যে কোনো বীজগণিত রাশি ধরলাম r-1। এই r-1 আমাদের এটার যে সমষ্টি নির্ণয় করার কৌশল হিসেবে আমরা যে কোনো একটা রাশি ধরলাম r-1। তো এখন এই r-1কে যদি আমরা কিউব করে দেই, তাহলে কিউব করে দিলে কি হবে দেখো, এখানে আমাদের যে প্রথম পদ হইল r, দ্বিতীয় পদ হইল 1। তাহলে এটাকে লেখা যায় r কিউব মাইনাস 3 r স্কোয়ার ইন্টু 1 প্লাস
3r ইন্টু 1 স্কোয়ার, এটা হলো 1 কিউব, তাহলে এখানে আছে r কিউব, তাহলে r কিউব মাইনাস r মাইনাস 1 হোল কিউব ইকুয়ালস টু কী হয় এখানে, তো এটাকে আমরা ওই পাশে নিয়ে গেছি, তাহলে সেক্ষেত্রে আসবে কি এখানে দেখো 3r স্কোয়ার, আচ্ছা আমরা এটাকে 3r স্কোয়ার লিখতে পারি, আর এটা আছে কি প্লাস, তাইলে এটা হবে মাইনাস 3r প্লাস 1, অর্থাৎ আমরা এইটাকে ওই পাশে নিয়ে গেছি আর এটাকে অর্থাৎ এই আকারে সাজাতে পারি। দেখো মাঝখানে আমি একটা লাইন স্কিপ করেছি, তোমরা এটা ডিটেলস করে দেখতে পারো। তাহলে এখানে আসে r কিউব মাইনাস r মাইনাস 1 হোল কিউব ইকুয়ালস টু 3r স্কোয়ার মাইনাস 3r প্লাস 1। তো আশা করি তোমাদের এই এতটুকু বুঝতে কোনো সমস্যা নেই। এখন তোমাদের প্রশ্ন আসে যে এইটা আমরা কই থেকে পেলাম যে r মাইনাস 1 হোল কিউব, তাহলে আমরা r মাইনাস 1 একটা রাশি ধরে সেই রাশিটাকে কিউব করতেই পারি, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা r মাইনাস 1 একটা রাশি ধরে কিউব করেছি, আর এটা ধরেছি আমরা একটা এটার যে সমষ্টি বের করতে চাই সেই সমষ্টি বের করার কৌশল হিসাবে আমরা এটা ধরে নিয়েছি। তো দেখো এখানে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি যে এখন এইখানে r এর বিভিন্ন মান বসাও তুমি, তো r এর এটা একটা এই দেখো যে কোনো সূত্রকে আমরা বলি হলো অভেদ, অর্থাৎ যেটা চলকের যে কোনো মান দ্বারাই সেটা সিদ্ধ হবে, অর্থাৎ তুমি এই r এর মান এটা একটা সূত্র, তো বীজগণিতীয় সকল সূত্রই হলো অভেদ, অর্থাৎ অভেদ মানেই যে কোনো r এর অর্থাৎ এখানে চলকের যে কোনো মানই বসানো যাবে। তো আমরা যেহেতু এটাকে অভেদ ধরেছি, এটি একটি অভেদ, এটি একটি অভেদ, তো অভেদ হলে সেক্ষেত্রে আমরা চলকের যে কোনো মান বসাতে পারি। সুতরাং r ইকুয়ালস টু যদি আমরা 1 বসাই, আচ্ছা r ইকুয়ালস টু যদি আমরা 0 থেকে শুরু করি, r ইকুয়ালস টু 0 ধরে, আচ্ছা আমরা যেহেতু স্বাভাবিক সংখ্যা নিব তাহলে স্বাভাবিক সংখ্যা ধরলে আমরা এটাকে 1 ধরি, r ইকুয়ালস টু 1 ধরে পাই, তাহলে এখানে r এর মান 1 বসাও, তাহলে কি আসলো 1 কিউব মাইনাস 1 মাইনাস 1 0 হয়ে যাবে, এটা হলো 0 কিউব ইকুয়ালস টু এখানে কি আসে 3 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস 1। এরপরে আমরা এটাকে 2 ধরব, r ইকুয়ালস টু 2, তাইলে 2 হলে কি আসে এটা যেখানে আসলো 2 কিউব মাইনাস 2 মাইনাস 1, তার মানে কি 1 কিউব ইকুয়ালস টু 3 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2 প্লাস 1। তো আমরা আসলে কি করতেছি, দেখো আমরা একটা এখানে অভেদ তৈরি করেছি, অভেদ হইল যে r মাইনাস 1 হোল কিউব r কিউব মাইনাস 3r স্কোয়ার ইন্টু 1 প্লাস 3r 1 স্কোয়ার মাইনাস 1 কিউব, অর্থাৎ এটা একটা বীজগণিতীয় সূত্র লিখেছি আমরা, যেখানে প্রথম পদ হলো r, দ্বিতীয় পদ হলো a। তাহলে আমরা জানি বীজগণিতীয় যে কোনো সূত্রই হলো অভেদ, অর্থাৎ এটা চলকের যে কোনো মানের জন্যই এটা সত্য হয়। তাহলে সেই অনুযায়ী আমরা এটাকে এই r কিউব আর r মাইনাস 1 কিউব এই দুইটাকে এক পাশে রাখছি, আর এইগুলোকে আমরা ডান পাশে নিয়ে গেছি, অর্থাৎ পজিটিভ হয়ে গেছে, চিহ্ন পরিবর্তন হয়। তো এখন r ইকুয়ালস টু যদি আমরা এই যেহেতু এটা অভেদ, এটি একটি অভেদ, তাইলে r ইকুয়ালস টু আমরা 1 2 3 এরকম যে কোনো মানই বসাতে পারি। তো প্রথমে আমরা r এর মান 1 ধরেছি, তারপরে 2 ধরেছি, এরপরে আমরা r এর পরবর্তীতে 3 ধরবো, 4 ধরবো, এইভাবে n পর্যন্ত আমরা r এর মানটা বসাতে পারি। তাইলে r এর মান 1 বসালাম, তারপরে 2 বসালাম, এখন r ইকুয়ালস টু তুমি 3 ধরো, তাহলে 3 ধরলে কি হয় এটা, তো এখানে 3 কিউব মাইনাস এখানে 3 থেকে 1 চলে যাবে, তাহলে 2 কিউব ইকুয়ালস টু 3 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 3 প্লাস এখানে 1। আচ্ছা এখন আমরা এরকম তো অসংখ্য মান বসাতে পারি, অর্থাৎ n পর্যন্ত বসাতে, আমরা সবগুলো আর বসানোর দরকার নাই, এখানে আমরা 3টা বসালাম, এরপরে আমি এটাকে একটু এভাবে ডট ডট দিয়ে বুঝাই যে এইভাবে মানগুলো বসবে। এরপরে দেখো আমরা যদি r ইকুয়ালস টু n বসাই, r ইকুয়ালস টু n হলে কি হবে এটা, তাহলে এখানে আসবে r এর মান বসাবো আমরা n, তাহলে n কিউব মাইনাস
এখানে আর এর পরিবর্তে বসাবো n, তাইলে n মাইনাস 1 হোল কিউব ইকুয়ালস টু 3 ইন্টু n স্কোয়ার মাইনাস 3 ইন্টু n প্লাস 1। তো আশা করি তোমাদের এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা নাই। এখন আমরা এই যে পদগুলো পেয়েছি সবগুলোকে আমরা যোগ করে দিব। তো যোগ করে দিলে কি হয় দেখো, যে আমরা এখানে যে অংশটা পেয়েছি সবগুলোকে যোগ করে দেই, তাহলে আমরা এখানে একটা যোগের জন্য দাগ দেই। তো আমরা এখন একটু উপরে যোগফলটা একবারে উপরে লিখি, তাহলে উপরে লিখলে কি হয় দেখো, যে এইখানে দেখো এটা হলো আমাদের আছে 1 কিউব, এটা হলো আমাদের 1 কিউব, এখানে আছে মাইনাস 1 কিউব। তাহলে এইভাবে আমাদের পরেরটা এটা হলো 2 কিউব, এখানে আছে কি মাইনাস 2 কিউব। এইভাবে আমাদের যে একটার পূর্ববর্তী পদ আর এর পরেরটার পরবর্তী পদ এইভাবে কাটা যাচ্ছে। তাহলে আমরা এইভাবে কেটে ফেলতে পারি। কেটে ফেললে ফাইনালি যেটা থাকবে যে এইখানের এইটার সাথে এইটাও কেটে যাবে। আমাদের এই যে পদ এর আগের পদের সাথে এইটা কেটে যাবে, অর্থাৎ পরবর্তীটা। তাইলে আমাদের এখানে বাম পাশে শুধু থেকে যাচ্ছে হলো, দেখা যাচ্ছে যে n কিউব থেকে যাচ্ছে, আর কোনো কিছু থাকতেছে না। তো আমাদের এই 0 কিউব এটা তো ভ্যালুলেস, এটা লেখার দরকার নাই। তাহলে এখানে থেকে যাচ্ছে হলো n কিউব, এই বাম পাশে থাকবে n কিউব মাইনাস 0 কিউব, n কিউব মাইনাস 0 কিউব। আর এই ডান পাশে কি থাকে দেখো, এগুলো সবগুলো 3 এইখানে কমন আছে। তাইলে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার n স্কোয়ার লেখা যাবে। তাইলে আমরা যদি এখান থেকে 3 কমন নেই, তাহলে কি থাকবে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, এভাবে কোন পর্যন্ত হবে n পর্যন্ত চলে আসবে, তাহলে n স্কোয়ার। এরপরে দেখো এইখানেও কি আছে 3 কমন নেওয়া যায়, তাহলে এখানে আমরা এখানে হলো মাইনাস, তাহলে মাইনাস 3 কমন নিলাম 3, তাহলে কি আসবে 1 2 3 ডট ডট n পর্যন্ত। তাহলে 1 2 3 এভাবে n পর্যন্ত, এটা প্লাস n ইন্টু 1। তাহলে n কিউব মাইনাস 0 আমাদের লেখার প্রয়োজন নেই, তাহলে এখানে এটাকে লেখা যায় 3, আর এটা হলো Sn। এই অংশটাকে আমরা অলরেডি শুরুতেই Sn মানে সমষ্টিটাকে Sn ধরে নিয়েছিলাম, তাহলে এটা লিখলাম। আর এরপরে দেখো এখানে হলো মাইনাস 3, আর এই যে অংশটা এই অংশটাকে আমরা লিখতে পারি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। কারণ হলো আমরা জানি হলো যে 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট প্লাস n, মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি জানি হলো n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তো এইটা যেহেতু আমরা জানি সেই অনুযায়ী এটাকে লেখা যায় 3 ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর হলো এখানে হলো প্লাস n। তো আশা করি এটা তোমাদের এই লাইনটা বুঝতে সমস্যা নাই। অর্থাৎ আমরা n এর মানটা বসিয়ে দিলাম, আর ওইখানে সমষ্টির সূত্রটা বসিয়ে দিলাম, আর এখানে হলো n এর সাথে যেহেতু 1 গুণ আছে এখানে আমরা n লিখে দিলাম। এখন আমরা বের করব হলো এই Sn, অর্থাৎ বর্গের সমষ্টি বের করব। তাহলে এইটাকে আমরা একদিকে রাখি আর বাকিগুলোকে একদিকে নিয়ে যাই। তাহলে এখানে হলো n কিউব, এইটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কী হবে মাইনাস 3n ইন্টু n প্লাস 1, এটার সাথে এটা গুণ করে দিলাম, তাহলে সেক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হবে না। আর এখানে হলো কি 2, আর হলো এইটা প্লাস ছিল এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, আর ডান দিকে রইল 3Sn। এখন দেখো আমরা যদি এটাকে লসাগু করি, তাহলে এখানে হলো 2, আর এখানে কি আসে তাইলে n কিউব, তাহলে 2n কিউব প্লাস এখানে 3n স্কোয়ার প্লাস 3n, আর এই 2টা এটার সাথে গুণ হয়ে যাবে মাইনাস 2n, অর্থাৎ একটা সাধারণ লসাগু। এটা তোমরা আশা করি বুঝতেছো। আচ্ছা, এরপরে এখানে দেখো যে আমাদের আছে Sn, তাহলে এটাকে লেখা যায় 3Sn, যা আছে তাই রইল। এখন আমরা বের করতে চাচ্ছি যে Sn এর মান, অর্থাৎ সমষ্টিটা বের করবো। তাহলে 3টা এখানে গুণ আকারে আছে, এখানে ভাগ আকারে চলে আসবে, তাহলে 2 ইন্টু 3, আর ডান দিকে থাকে আমাদের এই Sn, আর এইখানে যেটা হয় সেটা হলো আমাদের কি যে 2n স্কোয়ার
3n³ আর 3n 2n, তাহলে এখানে থাকবে প্লাস n থাকবে, তাহলে 2n² প্লাস 2n³ প্লাস হলো 3n², আর এখানে 3n থেকে 2n চলে যাবে, তাহলে প্লাস n থাকবে। তো এখন দেখো এখানে আমরা কি করতে পারি, যে এটাকে তিনটা পদের ভিতরেই n আছে, তাহলে আমরা সেক্ষেত্রে এই তিনটা পদ থেকে nটাকে কমন নিয়ে নিতে পারি। তাহলে n কমন নিলে কি হয়, n তাহলে থাকবে এখানে 2n² প্লাস 3n প্লাস 1 এইটা আসে, আর এখানে আমাদের আসে যে 6 ইকুয়ালস টু Sn। তো এখন দেখো যে এখানে এটাকে যদি আমরা মিডল টার্ম ব্রেকআপ করি তাহলে কি আসে, যে মিডল টার্ম ব্রেকআপ করলে n আর হলো 2n² প্লাস 3n 1, তাহলে এটাকে মিডল টার্ম ব্রেকআপ করলে 2n² হবে, আর এখানে হলো প্লাস 2n প্লাস n প্লাস 1, এই মাঝখানের যে পদটাকে ভেঙে লিখলাম, 3n কে 2n এবং n লিখলাম, আর এখানে হলো 6, আর এখানে আসে হলো Sn। দেখো এখান থেকে কি আসে আমাদের, যে বা Sn, এটাকে বামে লিখলাম, আর এখানে n আছে, এরপরে আমরা এইটার ভিতরে 2n² আর 2n, এটার ভিতরে কমন নেওয়া যায়, 2n কমন নেওয়া যায়, থাকে হলো n প্লাস 1, তাহলে 2n কমন নিলে n প্লাস 1, আর এই পরের দুইটা পদের ভিতরে দেখো যে n প্লাস 1 এর ভিতরে কমন নেওয়া যায় না, তার মানে আমরা 1 কমন নিলাম, তাহলে কি থাকবে n প্লাস 1, আর এখানে আছে আমাদের 6। তো আশা করি তোমরা এই মিডল টার্ম ব্রেকিংটা বুঝতেছো। এরপরে দেখো বা Sn ইকুয়ালস টু, তাহলে এখানে আমাদের n আর কমন যায় হলো n প্লাস 1, থাকে হলো 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তাইলে আমরা এই যে সরাসরি অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে বর্গের সমষ্টি সরাসরি আমরা এই সূত্র প্রয়োগ করে ফেলতে পারি, অর্থাৎ এভাবে আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টিটা নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে ঘনের সমষ্টি আসবে তোমার 1³ প্লাস 2³ প্লাস 3³ এভাবে n³, এটা আসবে হলো n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল কিউব। এটা তোমরা অবশ্যই নিজেরা, এটা হোল স্কোয়ার, এটা তোমরা অবশ্যই নিজেরা প্র্যাকটিস করলেই পারবা। তাইলে এইটা হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি তোমরা নির্ণয় করতে পারো, n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করতে পারবে, n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। যেগুলো থাকবে হলো যে 13.2 এর আর যদি প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে তোমরা আমার ঘরে আমার স্কুল নামে ফেসবুক পেজ থেকে দেখতে পারবে। এরপরে রয়েছে ইউটিউব চ্যানেল আমার ঘরে আমার স্কুল, সেখান থেকেও তোমরা এই ক্লাসটা আবার পুনরায় রিভিউ করে দেখতে পারো। তো আর তোমাদের যদি কোনো সুনির্দিষ্ট মতামত থাকে সেগুলো আমাদের ইমেল করে জানাতে পারো। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।